উম আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার জীবনের সাথেই খুব পরিচিত। ধরুন কাল সকালে ঘুম থেকে উঠে দৌড়ানোর একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো। হ্যাঁ, আর ঠিক ভোর ৬টায় অ্যালার্মটাও বাজল। একদম। কিন্তু বাইরে বেশ ঠান্ডা আর বিছানাটা অসম্ভব আরামদায়ক। ঠিক সেই মুহূর্তে মাথার ভেতর একটা অদ্ভুত দর কষাকষি শুরু হয়ে যায়, তাই না? হুম, মনে হয় যে আজ থাক। ঠিক সেই এনার্জিটা বা মোটিভেশনটা ভেতরে পাচ্ছি না। হ্যাঁ, আমরা ভাবি যেদিন একদম ভেতর থেকে তাগিদ আসবে ঠিক সেদিন থেকেই শুরু করব। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা উৎস নিয়ে কথা বলতে যাচ্ছি যা বলছে এই পুরো ধারণাটাই একটা ডাহা মিথ্যা কথা। ঠিক। জেফ হ্যাডেনের লেখা দ্য মোটিভেশন মিথ বইটির উপর ভিত্তি করে আজকে আমাদের এই আলোচনা। আর আমাদের আজকের এই বিস্তারিত আলোচনার মূল মিশনটাই হল মোটিভেশন নিয়ে এই মিথটা ভেঙে দেওয়া। আমরা সবসময় ভাবি মোটিভেশন আগে আসে আর কাজ পরে, কিন্তু উৎস উপাদান বলছে মোটিভেশন কাজের আগে নয়, বরং কাজ শুরু করার পর আসে। এটা আসলে আমাদের চিন্তাধারার একটা বিশাল প্যারাডাইম শিফট। আমরা প্রায়ই কার্যকারণ বা ওই কজ অ্যান্ড ইফেক্টের সমীকরণটাকে পুরোপুরি উল্টো করে ফেলি। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? হ্যাঁ, মানুষ ভাবে মোটিভেশন হলো সেই জ্বালানি যা ইঞ্জিনকে চালু করে। কিন্তু বইটির মূল বক্তব্য হলো ইঞ্জিন চালু করার ফলে যে গতি বা মোমেন্টাম তৈরি হয়, মোটিভেশন হলো আসলে সেই গতিরই একটি বাই প্রোডাক্ট বা উপজাত। ও আচ্ছা, তার সফল মানুষরা মোটিভেশনের জন্য বসে থাকেন না। একদমই না। সফল মানুষরা আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক এই জায়গাতেই। সফল মানুষরা মোটিভেশনকে কোনো রহস্যময় জাদুকরী শক্তি হিসেবে দেখেন না। তারা জানেন যে এটা নিছকই কাজের ফলাফল। এটা শুনে আমার একটা দারুণ উপমার কথা মনে পড়ছে। আমরা অনেকেই মোটিভেশনকে অনেকটা জাদুকরী আবহাওয়ার মতো মনে করি। জাদুকরী আবহাওয়া কেমন? আমরা জানালার বাইরে তাকিয়ে অপেক্ষা করতে থাকি কখন মোটিভেশনের বৃষ্টি নামবে, আর তখন আমরা দৌড়ে বাইরে গিয়ে আমাদের বিশাল কাজটা এক নিমিষে করে ফেলব। হ্যাঁ, আমাদের মাথায় সিনেমার সেই মন্টেজ দৃশ্যগুলো ঘোরে, যেখানে হিরো হঠাৎ একদিনে পাহাড় জয় করে ফেলছে। ঠিক তাই। কিন্তু বাস্তব জীবনে তো এই ম্যাজিক বৃষ্টি কখনোই নামে না। যারা সফল তারা তাদের আবেগের ওপর নির্ভর করে বসে থাকেন না। একজন পেশাদার লেখক কি রোজ সকালে উঠে ভাবেন যে আজ তার লিখতে ইচ্ছে করছে কিনা? মোটেই না। একদম সঠিক পয়েন্ট। পেশাদারদের চিন্তাধারা হলো আমার আজ কেমন লাগছে তা একেবারেই বিবেচ্য নয়। তারা তাদের অনুভূতির ওপর সিদ্ধান্তের ভার ছেড়ে দেন না। তারা কাজ শুরু করে দেন। হ্যাঁ, ধরুন যখন একজন মানুষ তার সাময়িক অনুভূতির তোয়াক্কা না করে জিমে চলে যায় এবং ওয়ার্কআউট শুরু করে, তখন একটা অভাবনীয় মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে। শরীর গরম হওয়ার কারণে। হ্যাঁ, কাজটা শুরু করার ঠিক কয়েক মিনিটের মধ্যেই শরীরে রক্ত চলাচল বাড়ে, মনে একটা আলাদা এনার্জি আসতে শুরু করে, নিজের ওপর একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে বাহ, আমি তো কাজটা করছি। আর ঠিক তখনই মোটিভেশনটা আসে, তাই না? একদম। অবাক করার মতো বিষয় হলো ঠিক তখনই অনুপ্রেরণা অনুভব হতে থাকে। তারা কাজের মাধ্যমে অনুপ্রেরণা তৈরি করেন, অনুপ্রেরণার আশায় কাজ ফেলে রাখেন না। কিন্তু একটা ব্যাপার আমাকে খুব ভাবাচ্ছে। কি ব্যাপার? যদি কাজ শুরু করলেই মোটিভেশন আসতে বাধ্য হয়, তাহলে প্রথম কাজটা শুরু করার সময় মানুষের এত ভয় লাগে কেন? এটা একটা দারুণ প্রশ্ন। আমরা কেন প্রথম পদক্ষেপটা নিতে গিয়েই থমকে দাঁড়াই? যদি মেকানিজমটা এতই সোজা হয় যে শুধু শুরু করো, বাকিটা এমনিই হবে, তাহলে শুরু করার আগে মনে এই পাহাড় সমান ফ্রিকশন তৈরি হয় কোথা থেকে? এই প্রতিরোধ বা ফ্রিকশনের উত্তম লুকিয়ে আছে আসলে আমাদের মস্তিষ্কের বিবর্তন এবং আমাদের লক্ষ্য নির্ধারণের পদ্ধতির মধ্যে। লক্ষ্য নির্ধারণের পদ্ধতি? হ্যাঁ, মানুষ যখন কোনো নতুন কিছু শুরু করতে যায়, তখন তারা সাধারণত বিশাল বড় লক্ষ্য নির্ধারণ করে। ও, যেমন আগামীকালই 10 কিলোমিটার দৌড়াতে হবে, এমন কিছু? হ্যাঁ, বা আগামী 1 মাসের মধ্যে নতুন একটা ভাষা পুরোপুরি শিখে ফেলতে হবে। এই ধরনের বিশাল লক্ষ্যগুলো শুনলে মনে সাময়িক একটা জোশ আসে ঠিকই, কিন্তু আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে যার নাম অ্যামিগডালা। আচ্ছা, অ্যামিগডালা এটা কি করে? এটি হলো মূলত মস্তিষ্কের ফিয়ার সেন্টার বা ভয়ের কেন্দ্র। যখনই মস্তিষ্ক দেখে যে সামনে একটা বিশাল কাজ, যাতে প্রচুর মানসিক বা শারীরিক শক্তির প্রয়োজন হবে, তখন অ্যামিগডালা বিপদের সংকেত দেয়। ও আচ্ছা, মস্তিষ্ক ভাবে যে এত এনার্জি খরচ করাটা তো একটা হুমকি।
একদম। তখন সে আমাদের থামিয়ে দেওয়ার জন্য অলসতা বা ভয়ের জন্ম দেয়। ওয়েট, সত্যি? তার মানে আমরা যাকে অলসতা বা প্রোক্রাস্টিনেশন বলছি, সেটা আসলে আমাদের মস্তিষ্কের একটা ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা ব্যবস্থা? পুরোপুরি তাই। মস্তিষ্ক শুধু তার শক্তি সঞ্চয় করতে চাইছে। দারুণ একটা ব্যাপার তো। আমি তো ভাবতাম এটা আমার ক্যারেক্টারের দোষ। না না, এটা সবার ক্ষেত্রেই হয়। আর এই কারণেই শুরুতে বিশাল লক্ষ্য নির্ধারণ করাটা বোকামি। কারণ প্রথম বা দ্বিতীয় দিন এই বিশাল লক্ষ্য পূরণ করতে গিয়ে যখন কেউ ব্যর্থ হয়, তখন তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। হ্যাঁ, তারপর পুরোপুরি হাল ছেড়ে দেয়। ঠিক। এর বদলে লেখক আমাদের খুব ছোট কাজ দিয়ে শুরু করার পরামর্শ দিয়েছেন। ছোট কাজ মানে কতটা ছোট? ধরুন 10 কিলোমিটার দৌড়ানোর বদলে আজ শুধু রানিং শু পায়ে দিয়ে 5 মিনিট হাঁটা, বা একটা পুরো সফটওয়্যার বানানোর কথা না ভেবে শুধু ল্যাপটপটা খুলে এক লাইন কোড লেখা। কিন্তু একটা পাল্টা প্রশ্ন মনের মধ্যে আসছে। বলুন। মাত্র 5 মিনিট হাঁটার লক্ষ্য স্থির করলে কি আসলে কোনো লাভ হয়? মানে অবচেতন মনে কি মনে হবে না যে আমরা নিজেদের ফাঁকি দিচ্ছি বা আমাদের উচ্চাকাঙ্ক্ষা অনেক নিচু? কেন মনে হবে? কারণ 5 মিনিট হেঁটে তো আর কেউ ফিটনেস মডেল হয়ে যাবে না, তাই না? এখানেই সবচেয়ে চমৎপ্রদ বিষয়টা হলো মনস্তত্ত্বের সবচেয়ে চমৎকার হ্যাক বা কৌশলটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। ছোট পদক্ষেপ মানে কিন্তু উচ্চাকাঙ্ক্ষার অভাব নয়। তাহলে এটা কি? এটি হলো আপনার ওই অ্যামিগডালা বা মস্তিষ্কের ভয়ের কেন্দ্রকে বোকা বানানোর একটা নিখুঁত উপায়। ও, বুঝতে পারছি। হ্যাঁ, যখন লক্ষ্যটা থাকে মাত্র 5 মিনিট হাঁটার, তখন মস্তিষ্ক আর সেই কাজটাকে কোনো হুমকি বলে মনে করে না। সেভাবে মাত্র 5 মিনিট, এতে তো কোনো এনার্জি খরচ হবে না। ঠিক আছে, করো। মানে শুরু করার পথের বিশাল ফ্রিকশনটা একেবারে শূন্যে নেমে আসছে। একদম। কাজটা এতই ছোট আর সহজ যে তা বারবার করা কোনো ব্যাপারই মনে হয় না। আর আসল ম্যাজিকটা ঘটে শুরু করার পর। আমি বুঝতে পারছি আপনি কোথায় যাচ্ছেন। একবার শুরু করার পর ওই যে গতির কথাটা আগে বললেন, মানে মোমেন্টাম। হ্যাঁ, ঠিক ধরেছেন। 5 মিনিট হাঁটার পর মনে হয় আরেকটু হাঁটি না, শরীরটা তো বেশ গরম হয়ে উঠেছে, ক্ষতি কি? এটাই হলো মোমেন্টামের শক্তি। একজন প্রোগ্রামার যখন ভয়ে কোড লেখা শুরু করছিল না, সে যখন শুধু একটা প্রিন্ট কমান্ড লিখে ফেলে, তখন তার মনে হয় আরেকটা ফাংশন লিখে ফেলি। এই যে শুরু করার পর কাজটা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা, এটাই তো সেই মোমেন্টাম, তাই না? একদম তাই। আর এই মোমেন্টাম কেন এত দারুণভাবে কাজ করে, তার পেছনেও একটা দারুণ রাসায়নিক কারণ আছে। রাসায়নিক কারণ? মানে ব্রেনের কোনো কেমিক্যাল? হ্যাঁ, মানুষ তার যে কোনো কাজে অগ্রগতি বা প্রোগ্রেস দেখতে ভালোবাসে। যখন আমরা দেখি যে আমরা একটু হলেও এগিয়েছি, ওই এক লাইন কোড রান করেছে বা 5 মিনিট হাঁটা শেষ হয়েছে, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়। ডোপামিন তো সেই হরমোন যেটা আমাদের খুশি করে, তাই না? সোশ্যাল মিডিয়ায় লাইক পড়লে বা মিষ্টি কিছু খেলেও তো ডোপামিন রিলিজ হয়। হ্যাঁ, তবে ডোপামিনের ভূমিকা শুধু খুশি করার মধ্যেই সীমাবদ্ধ নয়। নিউরোসায়েন্স বলে ডোপামিন হলো মূলত অনুসন্ধান বা পরবর্তী পদক্ষেপের হরমোন। পরবর্তী পদক্ষেপ মানে এটা আমাদের ড্রাইভ দেয়। ঠিক। এটি আমাদের মস্তিষ্ককে বার্তা দেয় যে তুমি এইমাত্র যে কাজটা করলে সেটা বেশ ভালো ছিল, চলো কাজটা আবার করি। ওহ, দারুণ! হ্যাঁ, যখন আমরা খুব ছোট একটা কাজও সফলভাবে শেষ করি, তখন এই ডোপামিন আমাদের মনে একটা তৃপ্তির সৃষ্টি করে এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। তার মানে বাইরের কোনো মোটিভেশনাল ভিডিও নয়, নিজের কাজের এই ছোট ছোট অগ্রগতিই হলো মোটিভেশনের আসল উৎস। একদম। এক পৃষ্ঠা লেখা শেষ করা, একটি ছোট্ট ওয়ার্কআউট সম্পন্ন করা, বা একটা বিশাল ইনবক্স থেকে মাত্র একটা ইমেলের রিপ্লাই দেওয়া, এই ছোট জয়গুলো মানুষকে ভেতর থেকে গর্বিত করে। আর ডোপামিনের এই লুপ বা চক্রটাই তাকে কাজ চালিয়ে যেতে ধাক্কা দেয়। ঠিক। আর ঠিক এই জায়গাতেই বিষয়টা দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। কারণ আমরা যদি প্রক্রিয়ায় ফোকাস না করি, তাহলে এই ডোপামিন লুপটা কাজ করবে না। হ্যাঁ, এই ব্যাপারটা একটা দৌড় প্রতিযোগিতার উদাহরণ দিয়ে ভাবলে একদম পরিষ্কার হয়ে যায়। আমরা তো বেশিরভাগ সময় কেবল ফিনিশিং লাইনের দিকে তাকিয়ে থাকি। আমরা ভাবি যে ফিনিশিং লাইন পার হলেই কেবল আনন্দ। হ্যাঁ, কিন্তু এর ফলে দৌড়ানোর প্রতিটি পদক্ষেপ, মানে প্রতিটি শ্বাস-প্রশ্বাসের যে একটা নিজস্ব ছন্দ আছে, যে ছোট ছোট প্রোগ্রেস হচ্ছে, তা আমরা উপভোগ করতে ভুলে যাই। একদম ঠিক বলেছেন। আমরা যদি চূড়ান্ত লক্ষ্যের দিকে, মানে রাতারাতি ধনী হওয়া বা ওজন কমানোর দিকে শুধু ফোকাস করি, তাহলে তো ডোপামিন রিলিজ হওয়ার সুযোগই পাচ্ছে না। বিশাল লক্ষ্য আর প্রতিদিনের প্রক্রিয়ার মধ্যকারী পার্থক্যটা বুঝতে পারা এই বইয়ের অন্যতম সেরা একটা শিক্ষা। বড় লক্ষ্যগুলো অর্জন করতে অনেকটা সময় লাগে,
হ্যাঁ, রাতারাতি তো আর কিছু হয় না। তাই যখন কেউ শুধু সেই চূড়ান্ত ফিনিশিং লাইনের দিকে তাকিয়ে থাকে আর দেখে যে সে এখনো কত দূরে, তখন স্বাভাবিকভাবেই তার মনে প্রচণ্ড হতাশা তৈরি হয়। আর তখনই মানুষ কাজটা ছেড়ে দেয়। ঠিক, কিন্তু কেউ যদি ফলাফলের দিক থেকে চোখ সরিয়ে প্রক্রিয়ায় মনোযোগ দেয়, তবে ফলাফল এমনিতেই আসবে। যেমন একটা বই প্রকাশ করার বিশাল স্বপ্নের বদলে যদি কেউ শুধু প্রতিদিন এক পৃষ্ঠা লেখার দিকে ফোকাস করে। হ্যাঁ, প্রতিদিন ওই এক পৃষ্ঠা লেখাই তার জন্য একটা বিজয়। প্রতিদিন সে ডোপামিনের পুরস্কার পাচ্ছে। প্রতিদিনের এই ছোট ছোট প্রক্রিয়াই একসময় তাকে বড় লক্ষ্যের ঠিকানায় পৌঁছে দেয়। প্রক্রিয়ায় ফোকাস করা এবং ডোপামিনের এই পুরো বিষয়টা দারুণ যোগদিক। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন তো, কি ব্যাপার? বাস্তব জীবনে সব দিন তো একরকম যায় না। এমন তো অনেক দিন আসে যেদিন মানুষ প্রচণ্ড ক্লান্ত থাকে, শারীরিক বা মানসিকভাবে একেবারে বিধ্বস্ত থাকে। হ্যাঁ, এমন দিন তো আসেই। সেদিন ওই প্রথম পদক্ষেপটা নেওয়ার মতো বিন্দুমাত্র এনার্জিও থাকে না। ডোপামিন লুপ্ত অনেক পরের কথা, মানে পুরো সিস্টেমটাই তো তখন ক্র্যাশ করার কথা। সেদিন কি হবে? এটাই হলো সবচেয়ে বড় পরীক্ষা। আর ঠিক এই জায়গাতেই মোটিভেশন ব্যর্থ হয় এবং ডিসিপ্লিন বা শৃঙ্খলার জন্ম হয়। ডিসিপ্লিন? হ্যাঁ, মোটিভেশন আর শৃঙ্খলার মধ্যে একটা আকাশ-পাতাল মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। মোটিভেশন হলো একটা ইমোশন বা আবেগ। এটি আসে এবং যায়। হ্যাঁ, আবেগের তো কোনো গ্যারেন্টি নেই। কিন্তু শৃঙ্খলা হলো একটা সচেতন সিদ্ধান্ত। যখন আমরা মোটিভেশনের উপর নির্ভর করি, তখন আমরা মূলত বলি, আজ কাজটা করতে ইচ্ছা করছে, তাই করব। আর ইচ্ছা না করলে করব না। ঠিক, কিন্তু শৃঙ্খলার ভাষাটা সম্পূর্ণ আলাদা। শৃঙ্খলা বলে, আমার ইচ্ছা করুক বা না করুক, আমি কাজটা করতে চুক্তিবদ্ধ। বুঝতে পেরেছি। দাঁত ব্রাশ করার মতো অনেকটা, তাই না? আমরা তো প্রতিদিন সকালে উঠে মোটিভেশনের জন্য অপেক্ষা করি না যে আজ দাঁত ব্রাশ করতে খুব ইচ্ছা করছে। আমরা স্রেফ ব্রাশ করি। একদম, দারুণ উদাহরণ। বা ধরুন সাইকেল চালানো শেখা। প্রথমে ভয় লাগলেও বারবার করার পর আত্মবিশ্বাস বাড়ে। যখন আমরা প্রতিদিন একই সময়ে কোনো কাজ বারবার করতে থাকি, তখন তা অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাস তৈরি হলে কাজের জন্য কোনো মোটিভেশন লাগে না, কাজটা স্বয়ংক্রিয় হয়ে যায়। ঠিক তাই। আমি এই শৃঙ্খলা বা ডিসিপ্লিনের ব্যাপারটাকে একটা শক্ত নোঙরের সাথে মেলাতে পারি। আর অন্যদিকে মোটিভেশন হলো অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো। চমৎকার উপমা। একটু বুঝিয়ে বলবেন? মানে ঢেউ কখনো খুব বড় হয়ে আসে, খুব উচ্ছ্বাস থাকে, আবার কখনো একদম তলানিতে গিয়ে ঠেকে। কেউ যদি কেবল ঢেবের উপর ভরসা করে তার নৌকা চালায়, তবে তাকে সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, সে কখনো জানবে না আজ সে কত দূর যাবে। কিন্তু শৃঙ্খলা বা অভ্যাস হলো সেই শক্ত নোঙর যা সমুদ্রের পরিস্থিতি যেমনই হোক না কেন, মন খারাপ থাকুক বা শরীর ক্লান্ত থাকুক, নৌকাকে তার গন্তব্যের পথে স্থির রাখে। যদি আমরা এটাকে আরও বড় পরিসরে চিন্তা করি, সফল মানুষরা ঠিক এই কাজটাই করেন। তারা অনুভব করেন যে তাদের অনুভূতি প্রতিদিন বদলাতে পারে, কিন্তু তাদের প্রতিশ্রুতি বা কমিটমেন্ট সবসময় স্থির থাকে। মানে তারা রুটিন মেনে চলেন। হ্যাঁ, অফিসে গিয়ে প্রতিদিন সকালে প্রথমে সবচেয়ে কঠিন কাজটা করার যে রুটিন, অথবা রাত 10টায় সব ডিভাইস বন্ধ করে দেওয়ার যে নিয়ম, এগুলোর জন্য তারা মোটিভেশনের অপেক্ষা করেন না। তারা স্রেফ নিয়মটা পালন করেন। হ্যাঁ, আমরা সাধারণ মানুষরাও কিন্তু এমন অনেক কাজ করি যার জন্য মোটিভেশন লাগে না। একদম, কিন্তু যখন আমরা আমাদের এই ভালো কমিটমেন্টগুলো ধরে রাখি, তখন আমাদের মধ্যে একটা গভীর আত্মবিশ্বাস জন্ম নেয়। আত্মবিশ্বাস, মানে মোটিভেশনের মতো আত্মবিশ্বাসও কাজের পরেই আসে। ঠিক, আত্মবিশ্বাস আসলে ঘরে বসে চিন্তা করার মাধ্যমে বা নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে মোটিভেশনাল কথা বলার মাধ্যমে আসে না। আত্মবিশ্বাস আসে প্রমাণ থেকে। প্রমাণ? হ্যাঁ, যখন মস্তিষ্ক দেখে যে আপনি শত ক্লান্তির পরেও কাজটা করেছেন, তখন সে আপনার উপর ভরসা করতে শুরু করে। তার মানে আমি কি অনুভব করছি তার চেয়ে আমি কি করছি সেটাই আমার পরিচয় তৈরি করে। কিন্তু এই যে প্রতিদিন সামান্য কাজ করা, প্রতিদিন একটু একটু করে নিয়ম মেনে চলা, এতে কি সত্যি খুব বড় কোনো পরিবর্তন আসে? অবশ্যই আসে। কারণ মানুষ তো আসলে রাতারাতি বিপ্লব দেখতে চায়। এই ছোট অভ্যাসগুলোর দীর্ঘমেয়াদী ফলাফলটা আসলে কতটা বিশাল হতে পারে? দীর্ঘমেয়াদে এর ফলাফলটা অভাবনীয়। এর পেছনে একটা দারুণ গাণিতিক সত্য আছে, কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির প্রভাব। ও, কম্পাউন্ডিং। হ্যাঁ, প্রতিদিন যদি কোনো কাজে মাত্র 1% উন্নতি করা যায়, যেটা খালি চোখে হয়তো বোঝাই যায় না, তবে 1 বছর পর তার সম্মিলিত ফলাফল দাঁড়ায় প্রায় 37 গুণ। 37 গুণ?
মানে 1 বছর পর আমি 37 গুণ ভালো অবস্থানে থাকব? হ্যাঁ, অন্যদিকে প্রতিদিন যদি 1% অবনতি হয় তবে তা প্রায় শূন্যের কোঠে নেমে আসে। এটা তো সত্যিই অবাক করার মতো। সফল মানুষরা কখনোই কোনো একটি বিশেষ জাদুকরী মুহূর্তের জন্য রাতারাতি সফল হন না। তাদের সফলতার পেছনে থাকে হাজারো ছোট ছোট ধারাবাহিক চেষ্টা, প্রতিদিনের সেই 1% উন্নতি, যা হয়তো বাইরের মানুষের চোখে কখনোই পড়ে না। এই 1% উন্নতির ধারণাটা একদিক থেকে যেমন চমকপ্রদ, অন্যদিকে আমাদের সমাজের একটা বড় মিথকে ভেঙে দেয়। মনে মানুষ প্রায়ই এই ধারাবাহিকতা বজায় না রেখে একটা পারফেক্ট সময় বা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করে। হ্যাঁ, এটা তো খুব পরিচিত একটা দৃশ্য। মানে ধরুন, পরের মাসের 1 তারিখ থেকে জিম শুরু করব, বা সব সরঞ্জাম কেনা হলে তারপর ইউটিউব চ্যানেল খুলব। এসব কথা আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত শুনি। একদম। আমরা সবাই কোনো কোনো সময় এই কাজটা করেছি। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়? আমার তো মনে হয় পারফেক্ট সময়ের জন্য এই যে অন্তহীন অপেক্ষা, এটা আসলে কোনো কাজ ফেলে রাখার বা আমাদের আলসেমি করার একটা অত্যন্ত ভদ্র এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য অজুহাত মাত্র। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা কি নিজের অজান্তেই পারফেক্ট হওয়ার বাহানায় নিজেদের আটকে রাখছি? হ্যাঁ, মনে তো হয় তাই। আমরা নিখুঁত শুরুর আশায় বসে থেকে আসলে শুরু করাটাকেই ভয় পাচ্ছি। কিন্তু প্রকৃতির নিয়ম হল পারফেক্ট সময় বলে আসলে কিছু নেই। উপযুক্ত সময় কখনোই আসে না, আর আসবেও না। একমাত্র বাস্তব সুযোগ হলো আজকের দিনটি। একদম ঠিক কথা। সাফল্যের ভিত্তি কোনো জাদুকরী মুহূর্ত নয়, বরং আজকের নেওয়া একদম ছোট্ট একটি পদক্ষেপ। আজকের পড়া ওই 2 পৃষ্ঠা বই, বা আজকের লেখা ওই 1 লাইন কোড, এগুলোই হলো সেই ইট যা দিয়ে একসময় সফলতার বিশাল ইমারত তৈরি হয়। আজকের এই পুরো বিশ্লেষণটা একদিক থেকে চিন্তা করলে দারুণ স্বস্তির একটা ব্যাপার। যারা অনেক কিছু করতে চান কিন্তু অতিরিক্ত তথ্যের চাপে শুরু করতে ভয় পান, তাদের জন্য এটা একটা বড় মুক্তি। হ্যাঁ, কারণ তাদের বুঝতে হবে যে সবকিছুর জন্য পারফেক্ট হওয়া জরুরি নয়। ঠিক। আমাদের আজকের আলোচনার সারমর্মই এটাই প্রমাণ করে যে মোটিভেশনের জন্য অপেক্ষা না করে ছোট পদক্ষেপ দিয়ে শুরু করতে হবে। প্রতিদিনের অগ্রগতিতে ফোকাস করতে হবে। এবং অবশ্যই অভ্যাস ও শৃঙ্খলা গড়ে তুলতে হবে। কারণ নতুন কিছু শিখতে বা জীবনে পরিবর্তন আনতে আমাদের একদম পুরোপুরি প্রস্তুত হওয়ার কোনোই প্রয়োজন নেই। আমাদের ভেতরকার মোটিভেশনের ট্যাঙ্কি ফুল থাকার দরকার নেই। শুধু আজকের দিনটিতে, এই মুহূর্ত থেকে মস্তিষ্ককে বোকা বানিয়ে একদম ছোট্ট একটা কাজ শুরু করাটাই যথেষ্ট। কারণ চূড়ান্ত সত্য হলো, কাজ থেকে মোটিভেশন তৈরি হয়, মোটিভেশন থেকে কাজ নয়। আমি এর সাথে শুধু একটাই কথা যোগ করব। প্রক্রিয়াটাকে ভালোবাসতে শিখুন। ফিনিশিং লাইনের দিকে না তাকিয়ে আজকের ওই ছোট্ট স্টেপটার দিকে তাকান। ডোপামিন তখন এমনিতেই আপনাকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। একদম চমৎকার বলেছেন। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে পুরো এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে থাকা একটি নতুন এবং একটু গভীর চিন্তার খোরাক আপনাদের দিয়ে যেতে চাই। দারুণ ব্যাপার হবে সেটা। আমরা দেখলাম যে আত্মবিশ্বাস কেবল কাজ করার মাধ্যমেই আসে এবং মোটিভেশন তৈরি হয় কাজের পর। তাহলে আমাদের ভেতরের এই যে কাজের প্রতি দ্বিধা বা অনীহা, তা কি আসলে কোনো বড় মানসিক বাধা? নাকি এটা শুধুই একটা অ্যালার্ম বেল? হ্যাঁ, ঠিক। এটা কি শুধুই একটা লক্ষণ যে আমাদের বলছে যে আমরা সম্প্রতি যথেষ্ট পরিমাণ কাজ করিনি? আর যদি আমাদের আচরণই আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, তাহলে কাল সকালে ঘুম থেকে ওঠার পর আমরা আমাদের চারপাশের পরিবেশকে এমনভাবে কিভাবে সাজাতে পারি যাতে দিনের প্রথম ছোট কাজটা করা ছাড়া আমাদের আর কোনো উপায় না থাকে? মানে টেবিলের উপর কি বইটা খোলাই পড়ে থাকবে, নাকি রানিং শু জোড়া খাটের একদম নিচেই রাখা থাকবে? ঠিক তাই। ভাববেন বিষয়টা নিয়ে। আপনার পরিবেশ আপনার আচরণের উপর কতটা প্রভাব ফেলছে সেটা খেয়াল করে দেখবেন। আগামী আলোচনায় এরকমই চমৎকার কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ভালো থাকবেন।